বিচারককে বলি, যে পরীক্ষা পাশ করে আপনি বিচারক হয়েছিলেন, আপনি দ্বিতীয়বার সেই পরীক্ষা পাশ করলে পরীক্ষা বসলে গ্যারান্টি দিয়ে কি পাশ করতে পারবেন? এত সহজ? হায় রে হাইকোর্ট, হায় রে সুপ্রিম কোর্ট। তাহলে যারা পাপ করে তাদের এই গভীর সমুদ্রে নিমজ্জিত করলো, তাদের ফাঁসি হবে না কেন? আমি তোমাদের ক্যাম্পেইন কলিং এর মাধ্যমে এই পার্থ চট্টোপাধ্যায় and their committee and their team and their associate and their father mother and their goddess, এদের ফাঁসির মঞ্চে কবে ঝুলবে এটা দেখতে চাই। আমি পরিষ্কার বলছি, আজকের দিনটা ভারতের শিক্ষার ইতিহাসে কালো দিন হিসাবে চিহ্নিত হওয়া উচিত। ব্ল্যাক ডে। ওরা কি ছেড়ে দেবে? ওদের 12% সুদে টাকাটা ফেরত দিতে হবে। ওরা টাকাও দিল, আবার ফেরতও দেবে, চাকরিও গেল। কেন চালের সাথে কাঁকড় মিশে যাবার পর চাল বাঁচা গেল না? যারা যারা বাঁচার জন্য সমস্ত হার্ড ডিস্ক পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কাগজপত্র নথি ওএমআরসি নষ্ট করেছে, তাদেরকে এখনো মধ্যে জেলের মধ্যে ঢোকানো হয়নি কেন? সেই জেল, যে জেলে কুণাল সরকারের মতো বেরিয়ে আসবে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বেরিয়ে আসবে না, সেই জেল। বড্ড কষ্ট লাগছে। আমিও তো পেশায় শিক্ষক, আর ওরাও শিক্ষক। ওদের পরিবার আছে, বহু বাচ্চা আছে, বাবা মা আছে। হঠাৎ ভেসে গেল 26,000 শিক্ষক শিক্ষিকার পরিবার। 26,000। এদের কারণেই বেজার। ভেসে গেল 26,000টি পরিবার। ওরা বেঁচে থাকবে না। এ বেঁচে থাকা তো জীবন মৃত্যুর মধ্যখানে বেঁচে থাকা। ওরা খুব পাপ করেছিল না? হ্যাঁ, পাপ তো করেছিল। এই বেকারত্বের যুগে যেখানে চাকরি পয়সা দিয়ে কিনতে হয় এমন আবহাওয়া, কিছু লোক তো, কিছু শিক্ষক তো লোভ করেছিল। তারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, সাদা খাতাতেও চাকরি নিয়েছিল, তারা জাম্প করে এগিয়েছিল। এ তো সত্য। তারা এই টাকা দিল কেন? তারা জানতো যে এমনি চাকরি হবার নয়, টাকা দিলেই চাকরি হবে। ফেলো করি মাখো তেল, এমন একটা ওয়েদার বাংলায় তৈরি করেছে কারা? নেতারা, মাথারা, সমাজের দাতারা, হোতারা, এরা তৈরি করেছে। এই নেতা মাতা হাতা হোতা, নেতা মাতা হাতা হোতা, এরা এদের নিয়ে করলো যাতা। ফলস্বরূপ গোটা প্যানেল আমি ঠিক হজম করতে পারছি না, জানেন তো। বারবার বলা হচ্ছিল যে চাল আর কাঁকড় আলাদা করতে সার্ভিস কমিশন নিতে দেওয়া হচ্ছে। চাল আর কাঁকড় নাকি আলাদা করা যায়নি। আবার কিছু কিছু কাঁকড় বাঁচা হয়েছিল। এখন হাইকোর্টে যে রায়, টোটাল প্যানেল বাতিল, সকলের চাকরি বাতিল, অর্থাৎ কাঁকড়ও বাতিল, চালও বাতিল, অর্থাৎ বৈধভাবে যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ারাও চাকরি থেকে বাতিল। আমি তাদের কথা বেশি করে ভাবছি। হ্যাঁ, তাদের কথা। তারা তো কোনো অপরাধ করেনি। আমি বঙ্গবাসীকে জিজ্ঞাসা করি, মাননীয়কে জিজ্ঞাসা করি, শিক্ষামন্ত্রী বার্ত বসুকে জিজ্ঞাসা করি, আমি সুপ্রিম কোর্টের বিচারদাতাকে জিজ্ঞাসা করি, আমি হাইকোর্টের বিচারদাতাকে জিজ্ঞাসা করি, তারা তো কোনো পাপ করেনি। অন্যের পাপের মাসুল তারা বইবে। তাদেরকে আবার নাকি পরীক্ষায় বসতে হবে। বিচারককে বলি, যে পরীক্ষা পাশ করে আপনি বিচারক হয়েছিলেন, আপনি দ্বিতীয়বার সেই পরীক্ষা পাশ করলে পরীক্ষা বসলে গ্যারান্টি দিয়ে কি পাশ করতে পারবেন? এত সহজ? আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি কি এমনটাই? স্কুল সার্ভিস কমিশনে আমার সাথে আমার একটা বন্ধু বসেছিল। আমি প্রথমবারই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পাশ করেছিলাম, প্রথমবারে। 1999 সালে কথা বলছি, 1999 সাল, ফার্স্ট ব্যাচ। আমার এই বন্ধুটি যথেষ্ট যোগ্য ছিল। সে 99 সালে বসলো, 2000 সালে বসলো, 2001-এ বসলো, 2002-এ বসলো, 2003-এ বসলো, 2004-এ বসলো, প্রতিবার ফেল। তবে কলেজ সার্ভিস কমিশনে বসলো, পাস করে গেল। এখন তো কলেজের অধ্যাপক, আর আমি স্কুলের মাস্টার। আমি প্রথমবারই পেয়েছিলাম। তা কি হলো?
পরীক্ষাতে কখনো ভাগ্য লাগে, কিছুটা পরিস্থিতি লাগে, পরিবেশ লাগে। অর্থাৎ যে শিক্ষকরা শিক্ষকতা করছিল তারা তো গা ছাড়া দিয়ে দিয়েছিল, গাটা হালকা করে দিয়েছিল, পড়াশোনার মধ্যে থেকে কিছুটা সরে এসেছিল, ওই কম্পিটিটিভ পড়া বলছে আর কি। তারা এই সামনে হঠাৎ করে পরীক্ষা হয়ে যাবে, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে, সেই নিয়োগের মধ্যে তারা পরীক্ষা দিয়ে পাশ করে যাবে, কে ভাববে এই কথা? তারা এক অংশ পাস করতে পারবে, 1-2%, 3% তাদের মধ্যে। আমার প্রশ্ন, প্রায় 26,000-এর মতো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিল যোগ্য শিক্ষক। এই যোগ্য শিক্ষকরা তো কোনো পাপ করেনি, তারা পাপ কি করলো? আমি মাননীয় আদালতকে জিজ্ঞাসা করি, যারা পাপ করলো তাদের শাস্তি না হয়ে যারা পাপ করেনি ভাগ্যের ফেরে তাদেরকে শাস্তির মধ্যে পড়তে হলো কেন? কি যুক্তি আছে? আমাদের আইনে আছে যে একাধিক পাপই ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু পাপ না করে একটা নিরপরাধের জেলে না ঢোকে, আছে না? এখানে তো ওই 10,000-এর বেশি শিক্ষক, 50%-এর বেশি মোটামুটি ধরে নেওয়া যায় যারা বৈধ টিচার, তারা তো কোনো পাপ করেনি। তার 10,000-এর বেশি শিক্ষকদেরকে বোধ করা হচ্ছে কেন, বলি দেওয়া হচ্ছে কেন? আমি বিস্মিত। আমি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, আমার সাধারণ বুদ্ধিতে আসছে না। এবার বলি, এই যে 10-12,000 13,000 বৈধ শিক্ষক যাদের চাকরি হারালো, শুধু তার চাকরি হারায়নি, তার বউ, তার বাচ্চা, তার বাবা, তাদের মা, তারা অভুক্ত হয়ে যাবে। আর তার ছাত্রছাত্রী যোগ্য শিক্ষক হারাবে, শিক্ষাঙ্গন শিক্ষক হারাবে, ছাত্রছাত্রীরা তার শিক্ষক হারাবে, শিক্ষা ধসে পড়বে। শিক্ষক অবস্থায় দীর্ণ গোটা রাজ্য, শিক্ষক সংকটে দীর্ণ, আরো বেশি সংকট তৈরি হবে। এই টোটাল যে বিষয়, এই অভিযোগের জন্য পাপী কে ছিল, দায়ী কে ছিল, তাদের শাস্তি আজও ঘোষণা হলো না কেন? দোষ করবে অন্যজন, ফল ভোগ করবে অন্যজন। দোষ করেছে কে? মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, সেই অর্পিতা খ্যাত পার্থ চট্টোপাধ্যায়। দোষ করেছে কে? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, অন্যান্য মেম্বার, স্টাফ, অন্য আমলা কামলা হামলা থামলা, মধ্যশিক্ষা পর্ষদ, তার প্রেসিডেন্ট সম্ভবত, তার সঙ্গী সাথী আধিকারিক ইত্যাদি ইত্যাদি, খোদ শিক্ষামন্ত্রী, খোদ শিক্ষা প্রতিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর পরেশ কি পরেশ অধিকারী। এদের কি ফাঁসি হবে? না, আমি বলি এদের কি জেল হবে না ফাঁসি হবে? আগে ক্লিয়ার করুন। আমি সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করছি, এদের জেল হবে জামিনযোগ্য ধারায়, না এদের ফাঁসি হবে? আমার তো মনে হয় এতগুলো মানুষকে মৃত্যুর কারণে না, 15-20 হাজার বা 12-13 হাজার বৈধ শিক্ষক যারা, আমি অবৈধতার কথা বাদ দিচ্ছি, তাদের হত্যায় যুক্ত এরা। একটা চাকরিজীবীর হঠাৎ করে চাকরি চলে গেলে তার বেঁচে থাকা অর্থই হারাবে। এরা যদি কেউ সুইসাইড করে দায়িত্ব কে নেবে? আমার তো মনে হচ্ছে গোটা রাজ্যে আগুন জ্বলবে কাল থেকে। এরা সুইসাইড করতে পারে, অনশন করতে পারে, না খেয়ে মরে যেতে পারে। চূড়ান্ত অবস্থা তৈরি হবে গোটা পশ্চিমবঙ্গে। এবং যারা টাকা নিয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাস্তায় তারা মারা হয়ে যেতে পারে। আদালত যদি তাদের শাস্তি না দেয়, তারা যদি তারপরেও ঘুরে বেড়ায়, ওই শিক্ষকরা তো জানে কারা টাকা দিয়েছিল। যোগ্যতার কথা বাদ দিচ্ছি, আমি কারবারি শিক্ষকদের কথা বলছি, এই কাঁকরদের কথা বলছি। তাদেরকে বলা হয়েছে, আমি জানি না এটা কি বাস্তব হবে, তাদেরকে বলা হয়েছে যে অযোগ্যদের চাকরি যাবে 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে। কত 3 মাসের মধ্যে না 2 মাসের মধ্যে 12% সুদ দিয়ে এই লক্ষ লক্ষ টাকা বেতন ফেরত দিয়ে দেবে। যারা কাটমানির শিক্ষক তারা তো জমি জায়গা বেচেই কাটমানিটা দিয়েছিল, টাকাটা দিয়েছিল, তাদের অবশিষ্ট তো কিচ্ছু নেই, ঘটিবাটিটাও নেই। এবার 12% সুদে এই 4-5 বছরের যে টোটাল টাকা 7-8 লাখ টাকা, 10 লাখ টাকা সুদ সহ এরা প্রত্যেকে ফেরত দেবে। সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করি, এটা কি চরম বাস্তবতা? এটা কি ইমপ্লিমেন্ট করা যাবে?
না এই চাপ দিলে তারা সুইসাইড করবে, তারা বারোবোমা তৈরি হবে, তারা সন্ত্রাসবাদে নাম লেখাবে, তারা গুন্ডামিতে নাম লেখাবে, তারা সুপারি কিলার হবে, তারা সমাজে অনিশ্চিত তৈরি করবে। এই দিকে কি শিক্ষক সমাজকে, তরুণকে এগিয়ে দেওয়া হচ্ছে না? অথবা যারা টাকা নিয়েছে আড়ালে আবডালে সন্ত্রাসবাদীরা যে কাজ করে থাকে, চোরাগুপ্তা আক্রমণে তাদের ডেড বডি গাছতলায় পাওয়া যাবে, কোনটা? নাকি ভোটের রাজনীতিতে তারা রাস্তা নামবে? এই সরকার দীপার যাক, কারণ সরকার লোকেরাই তো টাকাটা দিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের লোকেরাই এই পাপ কর্ম করেছে। সরকার জানতো না, ঘাসে মুখ দিয়ে চলছিল। আমি পরিষ্কার বলছি, 3 মাসের মধ্যে নাকি আবার তাদের চাকরি ফেরত পাবে। কোন চাকরি? তারা প্রাইমারিতে বা উন্নত যে চাকরি করতো সেই চাকরি, আর বাকিরা আবার পরীক্ষায় বসবে। কি হাস্যকর কথা! এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন আমাদের দর্শকদের কাছে। এই যে আগামী 3 মাসে চাকরি ফেরত যাওয়া, আরেকটা বিষয় এসেছে, যারা যোগ্য তারা তাদের ডিপার্টমেন্টে বহাল থাকবেন, এই ব্যাপারটা যদি পরিষ্কার করতেন, কি বোঝানো হয়েছে? এটা পরিষ্কার বোঝানো হয়েছে, সকলের চাকরি চলে গেল। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরি করছিল, কেউ হয়তো প্রাইমারি স্কুল টিচার ছিল, সে হয়তো সেকেন্ডারি স্কুলে পরীক্ষা দিয়ে আবার চান্স পেয়ে সেকেন্ডারি স্কুলের, হাই স্কুলের, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক হিসেবে কাজকর্ম করছিল। এখন তাদেরও চাকরি চলে গেল। সরকারকে বলা হয়েছে তারা আগের যে চাকরিতে ছিল, হতে পারে সেটা প্রাইমারি স্কুল, হতে পারে কোনো হাই স্কুলে জুনিয়র টিচার, ওই জুনিয়র হাই স্কুলে 8 লেভেলের বা 5 লেভেলের টিচার ছিল, তারা তাদের পুরনো চাকরিতে পুনর্বহাল করতে হবে। আগে যে চাকরি ছিল তারা এসেছে সেই চাকরিতে, যদি ভ্যাকেন্সি না থাকে ভ্যাকেন্সি তৈরি করে তাদেরকে পুনরায় ওই চাকরিতে বহাল করতে হবে। এই সংখ্যা কত পার্সেন্ট হবে? যারা চাকরি করতে করতে অন্য চাকরিতে গেছে সেই সংখ্যা হয়তো 2-3%, বাকি 90-95% তারা তো ফ্রেশার্স, তারা নবীন, প্রথম ঢুকেছে চাকরিতে, তাদের তো চাকরি চলে গেল। তারা আবার গোড়া থেকে পরীক্ষা বসবে, নিজেরা বিন্দুমাত্র কোনো পাপ না করে শুধু ভাগ্যের বলি হয়ে গোড়া থেকে তারা পরীক্ষায় বসবে। হায় রে হাইকোর্ট, হায় রে সুপ্রিম কোর্ট! তাহলে যারা পাপ করে তাদের এই গভীর সমুদ্রে নিমজ্জিত করলো, তাদের ফাঁসি হবে না কেন? আমি তোমাদের ক্যাম্পেইন কলিং এর মাধ্যমে এই পার্থ চট্টোপাধ্যায় and their committee and their team and their associate and their father mother and their godress, এদের ফাঁসির মঞ্চে কবে ঝুলবে এটা দেখতে চাই। যারা 12-13 হাজার পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেয়, তারা কি কম অপরাধী? তাদের কি জামিনযোগ্য ধারায় জেল হবে নাকি? হয় জামিন অযোগ্য ধারায় যাবজ্জীবন, অথবা ফাঁসির মঞ্চে তারা ঝুলবে। পশ্চিমবঙ্গে এটা দেখবে। যদি এটা না দেখতে পায়, আবার চুরি, আবার তরুণদের চাকরি যাবে, আবার তরুণদের স্বপ্ন জলের মধ্যে ডুবে যাবে। আমি এই তরুণদের চিনি, এদেরকে জানি, এদেরকে মানি। আমি সেই কাজী মাসুম আক্তার, আজ থেকে 5-6 বছর আগে যখন কোনো মিডিয়া যায়নি, যখন গান্ধী মূর্তির পাদদেশের ছেলেরা তাদের কাছে কোনো মিডিয়া যায়নি, যখন অভিজিৎ গাঙ্গুলি সিনারিওতে আসেনি, যখন পার্থ চট্টোপাধ্যায়রা জেলে যায়নি, যখন কেউ তাদের পাশে ছিল না, তখন আমি ছিলাম ওদের পাশে, ওদের পরামর্শদাতা হিসাবে, ওদের গায়ের খামের সাথে নিজের গায়ের খামকে যুক্ত করতে গিয়েছিলাম। ওরা জানে, ওদের শুকনো মুখগুলো দেখতে পাচ্ছি। ওদের কেউ কেউ চাকরি পেয়েছিল, কেউ কেউ, ওদের সকলের চাকরি আবার চলে গেল। ওরা তো বৈধ ছিল। হায় রে 2016, হায় রে। আমি একটা প্রশ্ন, আমি পরিষ্কার বলছি, আজকের দিনটা ভারতের শিক্ষার ইতিহাসে কালো দিন হিসাবে চিহ্নিত হওয়া উচিত। ব্ল্যাক ডে। স্যার একটা প্রশ্ন করবো, এই 26,000 চাকরি বাতিলের পরই বিশেষ বৈঠকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তলব করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের বিশেষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুপুর 3টেয় বৈঠক। শিক্ষা আধিকারিকদের একাংশ বলছেন সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছে তা বাংলার ইতিহাসে এই প্রথম। কি বলবেন? এত চুরি হলো কেন দিদি?
আপনি মাওবাদী চিনতে পারেন, আপনি পার্থ চট্টোপাধ্যায় চিনতে পারেননি, আপনি কুন্তল শান্তনুদেরকে দেখতে পাননি, আপনি গোপাল গণপতিকে দেখতে পাননি, অয়নদের চিনতে পারেননি, আপনি পরেশ অধিকারীকে চিনতে পারেননি। হায় রে, আপনি শান্তি প্রসাদকে চিনতে পারেননি, আপনি কল্যাণময়কে চিনতে পারেননি, সুবীরেশকে চিনতে পারেননি। হায় রে, হায় রে। বইটা হবে অন্য কারণে, 26 সালের ইলেকশনের কথা মাথায় রেখে। 2026-এর ইলেকশন মার খাওয়ার হাত থেকে করে বাঁচানো যায়। হাতে নাতে ওই শিক্ষকরা যুযুধান পক্ষ তেড়ে গিয়ে হামলা না করে দেয় কালীঘাটে, ওরা কি ছেড়ে দেবে? ওদের 12% সুদে টাকাটা ফেরত দিতে হবে। ওরা টাকাও দিল, আবার ফেরতও দেবে, চাকরিও গেল। ওরা তো ধরবে, শান্তনুর বাড়ি আক্রান্ত হবে, অয়নের বাড়ি আক্রান্ত হবে, আমি ধরছি। কালীঘাট কি একদম সুবীরেশের বাড়ি আক্রান্ত হবে, কালীঘাটের কাকুর মাধ্যমে সেই ভাইপো নাকি আছে, টাকা নাকি যায়। কালীঘাটের কাকু বলছে 1 টাকা নেওয়া যাবে না, 1 টাকা শিক্ষকরা দিতে পারবে না, যা পেয়েছ অনেক, এর বেশি দেওয়া যাবে না। আর এই জনৈক বলছে, জনৈক আমার টাকা চাই, না হলে ওদেরকে দূরে ট্রান্সফার করে দেবো, না হলে ওদের চাকরি আটকে দেবো। কালীঘাটের কাকুর সাথে কথোপকথন রেকর্ড হয়ে গেছে কথা। অর্থাৎ এই জালি শিক্ষকদের টাকা কোথায় দায়? খাল হয়ে নদী, নদী হয়ে সমুদ্র, সমুদ্র হয়ে মহাসমুদ্রে যায়, ওদিকেই যায়। দুপুর 3টে বাজে ইতিমধ্যেই 25,752 জনের মধ্যে যোগ্য কারা, তাদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে কোনো কৌশল বার করা যায় কিনা সে নিয়ে আলোচনা হতে পারে বলে এমনটাই খবর সূত্র অনুযায়ী আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে। যারা চাকরি হারালো তাদের নিয়ে কি হবে, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কি বলবেন? শোক দিবস পালন করুন আজকে, বাংলা কাঁদতে বসুক। কালীঘাটের সামনে বার্তবাবুকে সঙ্গে নিয়ে বাকি প্রত্যেকটা এমপি এমএলএ কে ডেকে কান্না শুরু করে দিই। আমার বঙ্গে এই চুরি আমাদের তরুণ সমাজকে বিধ্বস্ত করেছি, এরা সমাজ বিরোধীতে পরিণত হতে পারে, এরা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিতে পারে গোটা রাজ্যে, এরা খুন করতে পারে, এরা অস্ত্র হাতে তুলে নিতে পারে, বেকারত্বের চালায় এরা ঘরে ঘরে ডাকাতি করতে পারে। আমরা বাজে বার্তা দিলাম, তাই আসি একটা গাছতলায় বসে হাসাহাসি না করে খাদাখাদি করি, এইটা করতে পারে। নাম্বার 1। নাম্বার 2, বিকল্প ভাবতে পারে, পেট্রোলের হাত থেকে করে বাঁচানো যায়। 2026-এর আগে পর্যন্ত অন্য কোনো ইস্যুতে এই ইস্যুটাকে ভুলিয়ে দেওয়া যায়, অন্য ইস্যু আসুক, ফলে সম্প্রদায় দাঙ্গা হয়ে যাক, যাতে করে এই ইস্যুটা কিছুদিন না চলে, মিডিয়া এই ইস্যুটা বেশি দিন চালিয়ে যেতে না পারে। আমি বলবো পরিষ্কার কথা যে মাননীয় সুপ্রিম কোর্টে আবার নতুন করে ভাবার জন্য, আমি জানি না পুরো রিভিউ পিটিশনের কথা আমি জিজ্ঞেস করতে, রিভিউ পিটিশন কি রাজ্য করতে পারে? কি বলতে আমি জানি না, আমি লয়ার নই, হওয়া উচিত তো। কেন চালের সাথে কাঁকড় মিশে যাবার পর চাল বাঁচা গেল না? যারা যারা বাঁচার জন্য সমস্ত হার্ড ডিস্ক পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কাগজপত্র নথি ওয়েমাসি নষ্ট করেছে, তাদেরকে এখনো মধ্যে জেলের মধ্যে ঢোকানো হয়নি কেন? সেই জেল, যে জেলে কুণাল সরকারের মতো বেরিয়ে আসবে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বেরিয়ে আসবে না, সেই জেল অনন্তকালের জন্য থাকবে। যে জেল, সেই দড়ি, যে দড়ি দিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া যায়, সেই দড়ি ঝুলিয়ে দেওয়া যায় অপরাধীদেরকে। 26,000 পরিবারকে ধ্বংস করার মালিক যে, তার ফাঁসি হওয়া উচিত। হ্যাঁ, ঝুলবে। রাজ্যের মন্ত্রীদের নাম এসেছিল, আমলাদের নাম এসেছিল, তাদের কি পরিণতি হওয়া উচিত? ফাঁসি, ফাঁসি, জেল নয়। আর জেল হলে যাবজ্জীবন। এটা একটা তিলোত্তমার মতো ধর্ষণ করে মরে যাওয়ার ঘটনা নয়, 26,000 তিলোত্তমা তৈরি হলো। এটাই তাদের ফাঁসি হওয়া উচিত। আমাদের কামলাদের, নেতাদের, মন্ত্রীদের, মাতব্বরদের, আধিকারিকদের। একটা প্রশ্ন উঠছে স্যার, দুর্নীতির মাসুল দিতে হলে যোগ্যদের, অন্যায় করলো যারা, আর চরম দায় দিতে হচ্ছে যোগ্যদের। বলছেন একদম চাকরি পাবকরা চোখের জল ফেলছেন, দুর্নীতি না করেও দায় নিতে হলো, সংসার আছে, বাচ্চা আছে, চলবো কি করে? চাকরি বাতিলের খবরে কান্নায় ভাঙলেন চাকরি। আমি ওরা আমার ডাকছে অনেক করে, ওদের দিকে তাকাতে পারবো না, সহ্য করা যাবে না। আমি শিক্ষক, এই পচন সহ্য করা যায় না। আমি তোমাদের জানাই, তোমরা একটু ধৈর্য ধরো,
এখনো রাজ্যে কিছু মানুষ বেঁচে আছে। মাননীয়া একটু মাসু ডাক্তারদের ডাকুন, মোসাহেবি করাকে ডাকবেন না। বাবু আপনার চারিদিকে গোল হয়ে মোসাহেবরা বসে আছে, গোল হয়ে আপনাকে ওয়াইরিং করে চলেছে। তাই তো যাদবপুরে আপনি আক্রান্ত হয়ে গিয়েছিলেন, গোল করে মোসাহেবরা আপনাকে গোল করে আছে। হ্যাঁ তাই 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 আপনাকে আক্রমণ করা হতে পারে, এটা আমরা জানতাম, আমি জানতাম যে আক্রান্ত হবেন আপনি। হ্যাঁ আমরা জানতে পারি, আপনারা মোসাহেবরা জানতে পারেন না কেন? আপনার সিআইডি জানতে পারেন না কেন? আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না কেন? আগামীতে কি হবে আমি আগে বলেছিলাম মাইক্রোফোনে, আমার কথাকে গোটা রাজ্য নকল করবে। কাল থেকে আমার কথাই আজকে ইচ্ছা নেই তোমার তো নকল করতে আরম্ভ করবে। ফাঁসি চাই না। আমি বলি সরকারকে ওদের রিহ্যাবিলিটেশন দিতে হবে যোগ্য শিক্ষকদেরকে। অযোগ্য শিক্ষকরা কিন্তু ওরা ভয়ঙ্কর দেউলিয়া হয়ে যাবে। ওদের একবার টাকা নেওয়া হয়েছে, আবার সুপ্রিম কোর্ট ওদের গোটা কিডনি নাড়ি ভুড়ি বেচতে বলেছে, ওটা কোথা পাবে? এই বাংলাদেশের সংস্কৃতির মধ্যে চৌর্যবৃত্তি আছে, যেখানে যেখানে যাবে কাটমানি। পুলিশ কাজ করবে না যদি ঘুষ না দাও, সরকারি দপ্তর কাজ করবে না যদি ঘুষ না দাও। লোক তো ঘুষ দেওয়াকে পরম্পরায় পরিণত করেছে। পুলিশ পুলিশ প্রথমে বেআইনি কাজকর্ম করেছে, ভুল পথে গাড়ি চলেছে, ট্রাফিক রুল ভেঙেছে গাড়ি, ড্রাইভারকে না বলো বললো 5,000 টাকা ফাইন। মায় বাপ ছেড়ে দাও না, মায় বাপ আচ্ছা ঠিক আছে 2,000 টাকা দাও। মায় বাপ 2,000 টাকা নেই, মায় বাপ 1,000 টাকা দাও। 1,000 টাকা নেই মায় বাপ 500 টাকা দাও। ওই তো নেই মায় বাপ, আচ্ছা 100 টাকা দাও। বলে কোনো টাকাই নিতে বলে বিড়ি দাও, একটা বিড়িও চুরি করে খাবে। এইগুলো রাজ্য পুলিশ। অবশেষে খান থেকে একটা বিড়ি খুলে ওই ড্রাইভারটা যে ভুলভাবে ট্রাফিক রুল ভেঙেছে সেই বিড়িটা দিল। এটাও ঘুষ। রাজ্যে যেখানে এরকম ঘুষের অবস্থা, সেখানে শিক্ষকরা চাকরি না পেলে তো কাটমানি দিয়ে চাকরি। এই পরিস্থিতি তৈরি করলো কে? শিক্ষকদের মাথায় ঢোকালো কে? তরুণদের মাথায় ঢোকালো কে? বেকারদের মাথায় ঢোকালো কে? ফেলো করি মাখো তেল, তোমার পড়াশোনার যোগ্যতার কোনো মূল্য নাই, টাকা দাও ভাই। 25,753 জনের চাকরি চলে গেল আজ স্যার, এর দায় কার? দায় কে? দায় প্রেমের দায়, পার্থবাবুর সাথে অর্পিতাদের প্রেমের দায়। আমার নারী চাই, টাকা চাই, আরো আরো নারী, আরো আরো টাকা, বউ মরেছে, টাকা দিতে হবে। কি ফুর্তি রে ভাই, কি চরিত্রহীনতা ভাই। আপনি আমি পরিষ্কার করে বলছি, পার্থ চট্টোপাধ্যায়কে আমি ব্যক্তিগত চিনি। ঘুষ দেওয়ার জন্য আমাকে সাহায্য করেছেন উনি, আমাকে কারো কাছ থেকে টাকা নিয়ে আমার কাছে তাই খবর আছে। হ্যাঁ আমাকে সাহায্য করেছেন। কারো থেকে 3-4 লাখ টাকা উনি ছাড়েন না, পাই ঘন্টা টাকা উনি নেন। আমি অভিষেক বাবুকে বলছি, কালীঘাটের কাকুকে বলছি, 26,000 সন্তান, ছেলে মেয়ে এই পশ্চিমবঙ্গের সন্তান। এদের মধ্যে কিছু কাঁকড় আছে, কিছু পরিষ্কার চাল আছে। সুপ্রিম কোর্ট যাই রায় দিক, পাপ করেছে আপনার আধিকারিকরা, আপনার মন্ত্রী, আপনার আমলা, আপনার সরকারি কর্মী, আপনার নেতা, আপনার মাথা, আপনার নায়েব গুমস্তারা সবাই মিলে পাপটা করেছে। এদেরকে জোড়ো করে গুলি করে তো মারতে পারবেন না, গিলোটিন নেই। এটা সেই ফ্রান্সের রোবেসপিয়ারের সন্ত্রাসের রাজত্ব নয়, তাই গিলোটিনের মধ্যে ঢোকানো যাবে না। এখন আছে আইন, এদের আইন হাতে তুলে দিন। এদের আইন হাতে তুলে দেবেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের আইন হাতে তুলে দেবে কে? মমতা ব্যানার্জি। আর এই 26,000, তার মধ্যে চাল, তার মধ্যে কাঁকড়, এদের পরিবার ভেসে যাতে না যায়, বিশেষ করে চালের পরিবার। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আজকে পার্থবাবুকে ডেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। ওরা পুরো থেকে পরীক্ষা বসে চাকরি পাবে, সংখ্যা হচ্ছে 1-2%। 98% আজ জীবনে চাকরি পাবে না। যদিও তাদের বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে, চাকরি করার বয়সের মেয়াদ বাড়ানো হয়েছে, সেটা যথেষ্ট নয়। তারা পড়াশোনা থেকে সরে গেছে, বেশ কিছুদিন যারা চাকরি করেছে। এখন যারা স্কুল সার্ভিস কমিশন থেকে চাকরি করছে, তাদেরকে যদি গোড়া থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বসানো হয়, ব্যাকগ্রাউন্ডে ফেল করবে। এটাই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের পরীক্ষার মান। আইএস আইপিএস যারা হয়েছে, তাদেরকে যদি গোড়া থেকে আইএস আইপিএস পরীক্ষা করতে দেওয়া হয়, তারাও আইএস আইপিএস পরীক্ষা দেওয়া ফেল করবে, ডব্লিউবিসি দেওয়া ফেল করবে। শুধু স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকরা আবার পাস করে যাবে। অত আস্থা রাখবেন না। আমি একটা উদাহরণ দিয়েছি, হয় না, ওটা যে মূর্খের সঙ্গে থাকা,
ওটা মিথ্যাচার। আমার সে দুটো প্রশ্ন আপনার কাছে। এতদিন হয়ে গেল স্যার এসএসসি, যেমনটা আপনি একদম আলোচনা শুরুতে বললেন, কমিশন কোথাও গিয়ে কারা সৎ কারা অসৎ, অর্থাৎ টেন্টেড নন টেন্টেড, এই পৃথকীকরণ কি করা গেল না স্যার? আমার তাই তথ্য আছে, ইডি লাগে না, সিবিআই লাগে না। একবার সিবিআই বলছিল সার্ভিস কমিশনটাকে গোল করে ঘিরে ধরতে হবে, কারণ ওরা কালপিট, ওরা ল্যাপটপ কম্পিউটারে পালাতে পারে। হালকি মানে সরকারি আধিকারিক, বড় বড় অফিসার, উচ্চশিক্ষিত লোক, কলেজের অধ্যাপক যারা চেয়ারম্যান হয়েছে, তারা এতটা বড় আততায়ী, এত বড় ডাকা যে সার্ভিস কমিশনটাকে গোল করে সেন্ট্রাল বাইরে দিয়ে ঘিরে ধরতে হবে, যাতে করে তথ্য নিয়ে দৌড় করে পালিয়ে না যায়। এটা আজকের কথা নয়, তার পরিপ্রেক্ষিতে রায় ছিল অভিজিৎ গাঙ্গুলিদের, একটার পর একটা রায়। আজকে ঘোর দুর্দিন। মাননীয়া, আমরা আপনার দিকে তাকিয়ে, আপনার বঙ্গের তরুণ সম্পদ, আপনি তরুণের স্বপ্ন বলছেন না ল্যাপটপ দিয়ে, তরুণের স্বপ্ন ওখানে জলে চলে গেছে, তরুণের সূর্য অস্তমিত হয়ে গেছে আপনার স্কুল সার্ভিস কমিশনের ফলে। তরুণ এখন আছে জলে, অথই জলে। ধন্যবাদ। আর শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, এই প্রশ্নটা আমাদের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি কথা আসছে, তার মধ্যে যে কথাটা বলবো, 25,753 জন সবাই চোর না, কি হবে সেই সব মানুষগুলোর যাদের কোনো প্রয়োজন হয়নি, ঘুষখোর, একদম আমি বলছি রীতিমতো এই রাজ্য সরকারকে রীতিমতো ঘুষ দেওয়া, এবং যারা ঘুষ নিলেন সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিত্বদের যাদের ঘুষ দেওয়ার প্রয়োজন হয়নি, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আর যারা এটা ঘটিয়েছে তাদের সাজা কি হবে স্যার বলবেন? আমি মাননীয়কে 2026 সালে আগে বলে রাখলাম, গিলোটিন নেই, গণ বন্ধুকে গলিতে মেরে দেওয়ার বিধান নেই ভারতবর্ষে, বিচার ব্যবস্থা আছে। আপনি এই চোরদেরকে এক এক করে বাঁচুন, মাতার হুকুমকে যেমন বাঁচেন, আপনি যখন মাওবাদ চিনতে পারেন, সব চোরকে আপনি চেনেন, ওদেরকে এক এক করে বেঁচে দড়ি দিয়ে বাঁধুন। পুলিশকে বলুন ধরে ভাগাবেড়া বাঁধে, ইডিকে বলুন, সিবিআইকে বলুন ভালো করে তদন্ত করে ওদের যাবজ্জীবন করতে অথবা ফাঁসি। এটা মাননীয় আপনাকে করতে হবে। 2026-এর ভোট ওই দিকে তাকিয়ে, কারণ সার্ভিস কমিশনে যারা কাজ করতে আসে বা শিক্ষক, তারা প্রান্তিক ঘরের, গরিব ঘরের ছেলে, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। এর প্রভাব কিন্তু গ্রাম বাংলায় পড়বে। এটা কিন্তু আরজি করের মতো ঘটনা নয়, এর প্রভাব সহ্য করতে হবে। আর চোরামুক্ত আক্রমণে আপনি যদি কোনো পদক্ষেপ না নেন, এই অসহায় শিক্ষকদের দল আইন হাতে তুলে নিয়ে চোরামুক্ত আক্রমণ করে কাউকে আক্রান্ত করবে না, খুনের খবরের কাছে দেখবো না, এটা আমি ভাবতে পারছি। নাও হতে পারে 26 নির্বাচনের সামনে চূড়ান্ত ক্ষতি হতে পারে, মাননীয়ার জন্য চূড়ান্ত ক্ষতি হতে পারে। যুব সম্প্রদায়কে নিয়ে ওই করলাম 26,000-এর গল্প নয় তো, এটা 26 লক্ষ তরুণের গল্প, 26 লক্ষ লোকের গল্প। গ্রামে, পথে, প্রান্তরে, হাটে, বাজারে, মনে মনান্তরে এরা বিরাজ করে। এরা শিক্ষকের দল। রাজ্যে তো চাকরি নেই, একটাই চাকরি ছিল ঠিক মতো, শিক্ষকতার চাকরি। আজকে তার মহাসমুদ্রে অন্তরীণ, অন্তর্বিহীন, ডুবে গেল, হারিয়ে গেল, হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেল বাংলার শিক্ষা ভবিষ্যৎ।